নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমাদের লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাস এবার আসতে চলেছে, প্রত্যেকটি বিষয় থেকে ম্যারাথন ক্লাস তোমরা পেয়ে যাবে, যে ক্লাসগুলোর মাধ্যমে তোমরা 100% কমন কিন্তু প্রশ্ন পাবে অবশ্যই। তো আশা করবো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। আজকের ক্লাসে আমরা দেখে নেব ইতিহাসের বিভিন্ন প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে, সেই টাইপের কমন যোগ্য প্রশ্ন উত্তর। ওকে, তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং আশা করব ক্লাসটাতে তোমরা অবশ্যই ইন্টারাকশন করবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলছে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো, চারটে অপশন রয়েছে, দন্তি দুর্গ, অমোঘ বর্ষ, তৃতীয় কৃষ্ণ এবং পৃথ্বীরাজ চৌহান। সঠিক উত্তর কোনটি হবে বলো এখানে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, দন্তি দুর্গ। রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। এরপরে এক্সপ্লেনেশনের সাহায্যে আমরা দেখে নেব বিস্তারিত তথ্য। দেখো, বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, ওকে, যেমন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা মহিপালওয়ান, সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিজয় সেনকে, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয়, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ, লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলাল লোদি। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে কথা সরিৎ সাগর গ্রন্থটির কার লেখা? কথা সরিৎ সাগর গ্রন্থটির কার লেখা? বিষ্ণু শর্মা, সোমদেব, জয়দেব, কলহন। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা আমার হবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, সোমদেব। কথা সরিৎ সাগর গ্রন্থটির লেখক হলেন সোমদেব। এরপরে আমরা এখানে দেখব গুরুত্বপূর্ণ বিভিন্ন কাব্যগ্রন্থ, যেগুলো ইতিহাসে বিভিন্ন ব্যক্তিগণ রচনা করেছেন। যেরকম জয়দেবের গীত গোবিন্দম পরীক্ষায় তোমাদের বহুবার আসে এবং না করুক এইখানেও তোমাদের কিন্তু জিজ্ঞেস করে দিতে অবশ্যই পারে। ভারবি, কিরাতর্জুনিয়ম, মাঘ, শিশুপাল বধ, কলহনের রাজতরঙ্গিনী ডাইরেক্ট প্রশ্ন হয়, প্রত্যেকে স্টার মার্ক করে দাও এখান থেকে। নারায়ণ পণ্ডিত হিতোপদেশ, বিলহন বিক্রমদেব চরিত, বল্লাল সেনের অদ্ভুত সাগর দান সাগর মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ধৈ হচ্ছে পবনদূত। ওকে, তো এইভাবেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন এবং এক্সপ্লেনেশন সহযোগে ক্লাসটা কিন্তু পাবে এবং সমস্ত বিষয় থেকে আমাদের ক্লাস আসবে, যাতে তোমরা কমনটা বেশি করে পেতে পারো। আচ্ছা, নেক্সট বলো, টঙ্কা এবং জিতল এর প্রচলন করেন কোন সম্রাট? টঙ্কা এবং জিতলের প্রচলন করেন কোন সম্রাট? একদম তোমাদের প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটে জায়গা থেকে ইতিহাসের কোশ্চেন রয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে টঙ্কা জিতলের প্রচলন করেন ইলতুৎমিশ। অপশন বি হবে আমার সঠিক উত্তর, ইলতুৎমিশ ইজ দা কারেক্ট অ্যান্সার। যদি আমরা ইলতুৎমিশ সম্পর্কে একটু দেখি তাহলে দেখতে পাবো ওনার যে সংস্কার বা যে সমস্ত বিষয়ের উপর কাজ করছিলেন সেই সমস্ত বিষয় কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। দেখো, দাস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ইলতুৎমিশ। রাজবংশ তুর্কি ইলবারি রাজবংশের শাসক ছিলেন। 1211 খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন তিনি। রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। তোমাকে প্রশ্ন করবে কোন দিল্লি সুলতান রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? তো উত্তরটি হবে ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন বা সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। ইকতা প্রথার প্রবর্তন মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এখান থেকে প্রশ্ন তোমার হবেই হবে। ইকতা প্রথা কে প্রবর্তন করেছিল? ইলতুৎমিশ। 40 জন অভিজাত তুর্কিদের নিয়ে 40 চক্র বা বন্দেগানি চাহেলগান তৈরি করেছিলেন। এছাড়া সুউচ্চ মিনারের জনক নামে পরিচিত ইলতুৎমিশ। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের প্রোভাইড করবো এখানে। যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য দিবে বলে ভাবছো, সামনে তোমাদের পরীক্ষার ডেট ইতিমধ্যেই ডব্লিউবিপিএসসি ঘোষণা করে দিয়েছে। তো পরীক্ষাকে টার্গেট করে হাতে মাত্র আর 12টা দিন সময় রয়েছে। একদম 1550 প্লাস এমসিকিউ এবং 5000 ওয়ান লাইনার আকারে যে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টাইপের প্রশ্ন এবং আরো এক্সট্রা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সমস্ত বিষয় থেকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত জায়গা থেকে, পরিবেশ, কম্পিউটার, তোমার ভূগোল, ভারতের হোক, বিশ্বের হোক, পশ্চিমবঙ্গের হোক, সমস্ত টপিক এখানে কভার আপ রয়েছে। লাস্ট মিনিট সাজেশন এই বইটি গ্যারেন্টি তোমাদের কমন কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই। এই মুহূর্তে অফার প্রাইসে মাত্র 89 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। 249 টাকা অফিসিয়াল প্রাইস রয়েছে। তো খুবই কম মূল্যে, স্বল্প মূল্যে বাড়িতে বসে ইবুক আকারে ইতিমধ্যেই পেয়ে যাবে। যদি নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমাদের স্ট্যাটিক জিকের সেকেন্ড এডিশন নতুন করে পাবলিশ করা হলো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য। সমস্ত বিষয় এখানে কভার আপ রয়েছে। স্ট্যাটিক জিকে তোমরা জানো 150 নম্বর, অর্থাৎ 75টি প্রশ্ন পিএসসি মিসলেনিয়াসে শুধুমাত্র জিকে, এই স্ট্যাটিক জিকে থেকেই আসে। তাই এই দুটো বিষয়কে কভার আপ করতে গেলে আমাদের এই দুটো বই তোমাদের জন্য অবশ্যই অবশ্যই হেল্পফুল হবে।
স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এবং অনলাইনে পেমেন্ট করে সেটা স্ক্রিনশট দিয়ে দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আশা করবো প্রত্যেকে বুঝতে পারলে। চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1556, 1565, 1757। বলো সঠিক উত্তর কোনটা হবে? পানিপথের প্রথম যুদ্ধ যদি আমরা দেখি 1526 সালে, অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কে একটু দেখবো। দেখো পানিপথের প্রথম যুদ্ধ, ব্যাটেল অফ পানিপথের প্রথম ওয়ার যেটা হয়েছিল সেটা হচ্ছে 1526 সালে। কত কার কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদি। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে 5ই নভেম্বর দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। কার কার মধ্যে? মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। নেক্সট দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে মারাঠা এবং আফগানদের মধ্যে সংঘটিত হয়েছিল। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন, কে বাংলার আকবর নামে পরিচিত? বলো। আমির খসরু, জয়নুল আবদিন, হুসেন শাহ, অল বিরুনি। বাংলার আকবর বলা হয় কাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর। এরপরে যদি এক্সপ্লেনেশনে আমরা দেখি যে আমির খসরু তাকে কি বলা হয়? ভারতের তোতা পাখি। সনম এবং ঘোড়া রাগের প্রবর্তক এই আমির খসরু, তাকে বলা হয় ভারতের তোতা পাখি। তোমাকে ডিরেক্টলি কোশ্চেন করবে পিএসসি যে ভারতের তোতা পাখি নামে পরিচিত কে ছিলেন? উত্তরটি হবে আমির খসরু। জয়নুল আবদিন বা জয়নুল আবেদিন, ইনি ছিলেন জম্মু কাশ্মীরের শ্রেষ্ঠ শাসক, যিনি কাশ্মীরের আকবর নামে পরিচিত। কলহনের রাজ তরঙ্গিনী থেকে এই জয়নুল আবদিনের ইতিহাস সম্পর্কে বা তার সাম্রাজ্য সম্পর্কে জানা যায়। আচ্ছা, আলাউদ্দিন হুসেন শাহ বাংলায় শাহী বংশের প্রতিষ্ঠা করেন, যিনি বাংলার আকবর নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম তোমাদের। নেক্সট অলবিরুনি সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় ভারতে আসেন এবং তিনি গজনির সমসাময়িক ছিলেন। আচ্ছা, বরনির লেখা বিখ্যাত বই কোনটা? তারিকি ফিরোজ শাহী। ওকে, কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? একটু কমেন্ট করে দাও ফট করে এবং অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে? নেক্সট প্রশ্নের উত্তর দাও। বলো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন কৃষ্ণদেব রায়। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হলেন কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য কোনটি ছিল? বাহমনি সাম্রাজ্য, তুলুক বংশ, প্রতিহার সাম্রাজ্য, খলজি বংশ। দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য যদি আমরা বলি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, বাহমনি সাম্রাজ্য। বাহমনি সাম্রাজ্য। ওকে, এরপরে নেক্সট পরবর্তী প্রশ্ন, দোহা হলো কি? লালন গীতি, কবিরের লেখা, ছোট কবিতা, চৈতন্যদেবের ভক্তিগীতি, মহাবীরের ধর্মনীতি। তো দোহা হচ্ছে কবিরের লেখা, তাই তো? দোহা হচ্ছে কবিরের লেখা ছোট কবিতা। অপশন বি বা অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। দোহা কি? কবিরের লেখা ছোট কবিতা। নেক্সট, কবির সম্পর্কে আমরা একটু ডিটেলসে এখানটায় দেখবো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হয়। কবির হচ্ছে বেনারসের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, তবে এক মুসলিম তাঁতি পরিবারে তিনি পালিত হন। তাহলে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি মুসলিম পরিবারে পালিত হলেন। পবিত্র হৃদয়ে ঈশ্বরের প্রতি ভক্তি মোক্ষ লাভের একমাত্র উপায় বলে তিনি মনে করতেন। তিনি ছিলেন রামানন্দের শিষ্য। তাহলে তোমাকে এইখানে প্রশ্ন করবে যে রামানন্দের শিষ্য কে ছিলেন? কবির সুলতান সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন। তিনি বলতেন রাম রহিম এক। তোমাকে কোশ্চেন করতে পারে যে রাম ও রহিম এক এই কথা কে বলেছেন? উত্তরটি হয়ে যাবে কবির। কবিরের ছোট ছোট কবিতাগুলি দোহা নামে পরিচিত, তোমাদের যেটা প্রশ্নে ছিল। আশা করছি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দাও এবং বন্ধুদের একটু প্লিজ শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা প্রচুর প্রচুর স্টুডেন্টের কাছে পৌঁছতে পারে। এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। নেক্সট পরবর্তী প্রশ্ন, মৈথিলি কবি কোকিল কাকে বলা হতো? মৈথিলি কবি কোকিল কাকে বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, বিদ্যাপতিকে বলা হতো। বিদ্যাপতি মৈথিলি কবি কোকিল বলা হতো। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তো এটা করেছিলেন হচ্ছে সঠিক উত্তর আকবর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, আকবর ইজ দা কারেক্ট অ্যান্সার। মনসবদারি প্রথা যদি আকবর সম্পর্কে আমরা দেখি, একটু দেখবো যে রাজা মান সিং এর হলদিঘাটের যুদ্ধে আকবর সেনাপতি ছিলেন। রাজা মান সিং হলদিঘাটের যুদ্ধে, ব্যাটল অফ হলদিঘাটি 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। আকবর তীর্থকর এবং জিজিয়া কর বাতিল করেছিলেন। তানসেন ছিলেন তার বিখ্যাত সঙ্গীত সম্রাট। মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে প্রশ্ন করবে, তানসেন কার রাজ দরবারে সঙ্গীত সম্রাট ছিলেন? তো আকবরের রাজ দরবারে সঙ্গীত সম্রাট ছিলেন তানসেন। আচ্ছা, টোডরমল জাবতি এবং নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তোমাকে প্রশ্ন করবে টোডরমল কিসের সাথে যুক্ত? তাহলে ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত। তিনি জাবতি নামক যে রাজস্ব ব্যবস্থা তিনি সেটা প্রবর্তন করেছিলেন আকবরের সময়। আকবর মনসবদারি প্রথার প্রবর্তন
করেন। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা, অনেকবার পরীক্ষায় এসছে কিন্তু। ওকে, চলো এরপরে আবার অনেকগুলো পয়েন্ট রয়েছে আকবর সম্পর্কে, একটু দেখে নাও। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1556 সালে। কার কার মধ্যে হয়? আকবর এবং আফগান সেনাপতি হিমুর সাথে হয়। তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দেখো এইখান থেকে প্রশ্ন কিরকম হয় বলতো? ইতিহাসের বেশিরভাগ এই জায়গা থেকেও কোশ্চেন হয়, যে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ, ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল, ইতিহাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সন্ধি, এই টাইপের তোমাদের ক্লাস আসবে, চাপ নেই। যদি আমাকে সময় দাও এবং আমাদের মানে ক্লাসের যে রিচ বা বেশি করে, দেখো আমরা একটা ক্লাস কষ্ট করে এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো, তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যদি দেখে তবেই তো সেটা আমাদেরও ভালো লাগবে নাকি, তাই তো? যদি একজন দুজন পাঁচজন দেখে তাহলে আমাদের কি লাভ সেখান থেকে, তাই তো? বেশি স্টুডেন্টকে দেখতে হবে, কারণ যাতে অনেক স্টুডেন্ট এখান থেকে হেল্প পেতে পারে। এমনটা নয় যে তোমার জন্য স্পেশালি আমি ক্লাস নিয়ে এলাম, তাহলে আমার কিছুই হবে না এখান থেকে, তাই না? ওকে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে আকবর এবং আফগান সেনাপতি হিমুর সাথে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে, একটু আগে তোমাদের বললাম, আকবরের সাথে মেবারের রানা প্রতাপের মধ্যে। আচ্ছা, 1575 খ্রিস্টাব্দে ইবাদত খানা নির্মাণ করেছিলেন তিনি। 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি নামক একেশ্বরবাদী ধর্মমতের প্রচার করেন এই আকবর। আবুল ফজল আকবরনামা এবং আইন আকবরের রচয়িতা। দেখো তোমরা একটি প্রশ্ন পাশাপাশি এক্সপ্লেনেশন 10x করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ প্রচুর প্রচুর পরিমাণে ইনফরমেশন তোমরা এখান থেকে পাচ্ছ, যেটা কিন্তু সেম টাইপের রয়েছে আমাদের কন্টেন্ট বুকে। ওকে, ঠিক এইভাবেই রয়েছে গো, চাপ নেই। হাজার হাজার ছেলে মেয়ে সংগ্রহ করছে। বইটি পাবলিশ হয়েছে 24শে আগস্ট এবং আজকে হলো তোমাদের কত? আজকে সেপ্টেম্বরের 3 তারিখ হলো। তো প্রচুর প্রচুর ছেলে মেয়ে সংগ্রহ করছে। ওকে, চলো নেক্সট। আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন বলো? সঠিক উত্তরটি হয়ে যাবে আকবরনামা গ্রন্থের রচয়িতা আবুল ফজল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষাতে বহুবার প্রশ্ন হয়। তো জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? গুরু অর্জুন দেবকে। অপশন বি হবে সঠিক উত্তর। জাহাঙ্গীর সম্পর্কে আমরা একটু দেখবো এখানে। যুবরাজ সেলিম জাহাঙ্গীর নাম নিয়ে সিংহাসনে বসেন। 1611 সালে মেহেরুন্নিসাকে তিনি বিয়ে করেন, বিয়ের পর নাম দেন নূরজাহান। 1615 সালে স্যার টমাস রো রাজা প্রথম জেমসের প্রতিনিধি হিসেবে ব্রিটেন থেকে ভারতে আসেন জাহাঙ্গীরের দরবারে। তোমাকে এইখান থেকে দেখবে প্রশ্ন হয় যে কে কার সময় ভারতে এসেছিল, এই টাইপের কোশ্চেন। তো টমাস রো এসেছিল জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজুকি জাহাঙ্গীরি। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট দশেরা উৎসব বন্ধ করে দেন? ভেরি গুড কোশ্চেন। দশেরা উৎসব বন্ধ করে দেন ঔরঙ্গজেব, হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঔরঙ্গজেব সম্পর্কেও অনেক কিন্তু প্রশ্ন হয়, সেইগুলো প্রত্যেকে দেখে নাও। তোমাদের রিসেন্টলি ফুড এসআইতেই এসেছিল, দাক্ষিণাত্য ক্ষতয় ঔরঙ্গজেবকে ধ্বংস করেছে এই কথা বলেছেন যদুনাথ সরকার। তাকে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হয় ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবের লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেন। 1659 সালে আলমগীর উপাধি তিনি ধারণ করেন। তিনি ফতেয়া ই আলমগীরের প্রণেতা। ঝাড়েখা দর্শন নিষিদ্ধ করেন। দশেরা উৎসব বন্ধ করেন। জিজিয়া কর এবং তীর্থকর পুনরায় 1679 সালে চালু করেন। নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন তিনি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কে মুঘলের শেষ সম্রাট ছিলেন? দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে শেষ মুঘল শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শিবাজি কবে ছত্রপতি উপাধি ধারণ করেন? চারটে অপশন রয়েছে। ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন 1674 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। শিবাজি সম্পর্কে একটু দেখে নাও, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের হয়। 1627 সালে শিবাজি জন্মগ্রহণ করেন। ঔরঙ্গজেব জয় সিং ও দিল্লির খাঁর উপর শিবাজিকে দমনের দায়িত্ব দেন এবং শিবাজি ও এদের মধ্যে 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে যায়, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1665 সালে। 1674 সালে ছত্রপতি ও গ্রহ ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন। 1680 সালে তিনি কিন্তু প্রয়াত হন। ওকে, নেক্সট প্রশ্ন, সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। ওকে, এরপরে ইঙ্গ মারাঠা যুদ্ধ বিভিন্ন সন্ধিগুলো একটু দেখে নাও। সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় 1775 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও এবং ইংরেজদের মধ্যে। সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি হয়। এবং বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 সালে, যেখানে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি হয়।
তো এইখানে ইতিহাসের যে সন্ধি কোনো না কোনো যুদ্ধের সমাপ্তি হয়, যেরকম বেসিনের সন্ধির মাধ্যমে 1802 সালে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি হয়। নেক্সট দেখো 1803 সালে সিন্ধিয়া ও ভোসলের অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন। পুনর সন্ধি স্বাক্ষরিত হয় 1817 সালে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে। নেক্সট, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, তাই তো অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে আমরা একটু দেখবো আলাউদ্দিন খলজি সম্পর্কে। তিনি খলজি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। জালাল উদ্দিন খলজির ভ্রাতৃস্পুত ও জামাতা ছিলেন। তিনি প্রথম আলেকজান্ডার ও সিকান্দার শাহী উপাধি গ্রহণ করেন। বাজার ব্যবস্থার তদারকি করেন। সেনাবাহিনীদের নগদ অর্থে বেতন দেন। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। আলাই দরওয়াজার নির্মাতাও তিনি, এই আলাউদ্দিন খলজি। ওকে, নেক্সট প্রশ্ন, বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা প্রচলন করেন বল্লাল সেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো বল্লাল সেন সম্পর্কে। সেন বংশের শাসক, অদ্ভুত সাগর দান সাগরের রচয়িতা। অদ্ভুত সাগর শেষ করেছিলেন হচ্ছে লক্ষণ সেন, শুরু করেছিলেন বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রচলন বাংলায় বল্লাল সেন। গৌড়নগরের প্রত্যন এবং লক্ষণ সেনের নাম অনুসারে এর নাম হয় লক্ষণাবতী। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে দিন ই ইলাহির সদস্য হন? রাজা মান সিং, টোডরমল, তানসেন, রাজা বীরবল। বলো সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। রাজা বীরবল দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। নিম্নলিখিত, আচ্ছা এখানে ডবল হয়েছে কোশ্চেনটা একটু। ওকে, নেক্সট 20 নাম্বার প্রশ্ন, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ কৈবর্ত নেতা কে ছিলেন? বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা ছিলেন হচ্ছে সঠিক উত্তরটা দিব্য। অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন স্থানকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম অর্থাৎ ট্রাইপার্টিয়েট যে বিদ্রোহ হয়েছিল সেই বিষয়টা কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল কনৌজকে কেন্দ্র করে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম একটা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছিল, কারণ নতুন করে সেটাকে আবার রিনোভেট করে ইনগ্রেশন করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং সঠিক উত্তরটা হয়ে যাবে কুমারগুপ্ত। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত। পরবর্তী প্রশ্ন, পবনদূতের রচয়িতা ধৈ কার সভাকবি ছিলেন? পবনদূতের রচয়িতা ধৈ কার সভাকবি ছিলেন? সঠিক উত্তরটা হবে লক্ষণ সেন। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। লক্ষণ সেন সম্পর্কে আমরা একটু দেখবো। বল্লাল সেনের পুত্র ছিলেন, বাংলায় যিনি পাল বংশে বাংলায় যিনি কৌলিন্য প্রথা প্রচলন করেন। তার রাজধানী ছিল বিক্রমপুর। লক্ষণ সেনের আমলে বখতিয়ার খলজি ভারত আক্রমণ করেছিলেন এবং নবদ্বীপ দখল করেছিলেন। বিষ্ণুর উপাসক ছিলেন। রাজধানী ছিল পরম ভাগবত এবং জয়দেব ধৈ গোবর্ধন লক্ষণ সেনের সভাকবি ছিলেন উমাপতি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য। পবনদূতের রচয়িতা ধৈ কার সভাকবি ছিলেন? দেখলাম আমরা তোমাদের সামনে একটু আগে। সঠিক উত্তর অপশন ডি লক্ষণ সেন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চোল শাসক বিজয়ালয় এর রাজধানী কোথায় ছিল? তো বিজয়ালয়ের রাজধানী ছিল তাঞ্জোর। অপশন বি হবে সঠিক উত্তর। বিজয়ালয়ের রাজধানী ছিল তাঞ্জোর। পরবর্তী প্রশ্ন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া, সিসোদিয়া, সোলাঙ্কি, পারমার। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল, সঠিক উত্তরটা হবে সিসোদিয়া। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, সূর্যাস্ত আইন নিম্নের কোন ভূমি রাজস্ব নীতির সাথে সম্পর্কিত? বলো, রায়তওয়ারি, মহলওয়ারি, চিরস্থায়ী, কোনোটাই নয়। তো সূর্যাস্ত আইন যেটার সাথে সম্পর্কিত সেটি হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। যদি একটু দেখো তোমরা তাহলে দেখতে পাবে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে 1793 সালে লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্বের স্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্তের জন্য অন্যান্য নাম ছিল, যেরকম ইস্তামরারি, জায়গিরদারি, মালগুজারি, বিশ্বদারি, জমিদারি। এই কৌশলটি বাংলা, বিহার, উড়িষ্যায় সর্বাধিক প্রচলিত ছিল। পরে এটি বারাণসী, মাদ্রাজে বাস্তবায়িত হয়। এছাড়াও অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে, অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট এইখানটা একটু দেখবে। হ্যাঁ, এই রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিল? ভাইসরয় মুনরো এবং চার্লস রিড চালু করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় সরকারি মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়
গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, উত্তরপ্রদেশ মানে উত্তর পশ্চিম প্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চলে এই মহালওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল। এই মহালওয়ারি রায়তওয়ারি দিয়েও কিন্তু কোয়েশ্চেন হয়। নেক্সট প্রশ্ন, বিষ্ণু ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? চারটে অপশন রয়েছে, নীল বিদ্রোহ, চম্পারণ বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ভিল বিদ্রোহ। বলো সঠিক উত্তর কোনটা হবে? কি ক্লাস ভালো লাগছে তো? দেখো এখানে আমি একটু স্পিডেও বলছি, ডেফিনেটলি আমি স্বীকার করছি, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, আমাকে কুইকলি এগুলো রিভিশন করতে হবে। এবং তোমরা চাইলে আরো স্পিডে ভিডিও দেখতে পারো, যতটা তুমি ক্যাচ করতে পারবে। সারা দিন রাত হলে শুয়ে বসে হলো এই ক্লাসগুলো দেখো। যাদের কিচ্ছু নেই মাথায় জিকেতে, আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন ডেফিনেটলি পাবে। ঠিক আছে, এরকমটা নয় যে পাবে না। আর তুমি যদি ভাবছো ভিডিও ক্লাস দেখতে ভালো লাগছে না আমার, তাহলে তুমি মাত্র 89 টাকা দিয়ে তুমি বইটা আমাদের সংগ্রহ করে নাও বাড়িতে বসে, তাহলে সেখান থেকে তুমি তাড়াতাড়ি পড়তে পারবে যদি পড়ায় কারোর স্পিড থাকে, এবং ডেফিনেটলি পড়া তো অবশ্যই স্পিড হবে। নেক্সট 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এনারা ছিলেন নীল বিদ্রোহের নেতা। আর চম্পারণ বিদ্রোহ বা চম্পারণ সত্যাগ্রহ 1917 হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে, তাই তো? বাংলায় ভিল বিদ্রোহ হয়, হ্যাঁ না, বাংলায় ভিল বিদ্রোহ হয়েছিল। নেক্সট আমরা দেখে নেবো এখানে আন্দোলনের বিভিন্ন নেতা। ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী তিতুমির, চুয়ার বিদ্রোহের নেতা দুর্জন সিং, মুন্ডা বিদ্রোহের নেতা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা, চম্পারণ বিদ্রোহের নেতা মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, অবশ্যই পরীক্ষাতে আসবে। মঙ্গল পান্ডে ইজ দা কারেক্ট অ্যান্সার। 1857 সালে মহাবিদ্রোহের প্রথম শহীদ ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব, তার আগে একটু ডিটেলসে দেখে নেবো এখানটায় 1857 মহাবিদ্রোহের বিভিন্ন নেতাদের যে কোনখান থেকে কারা অংশগ্রহণ করেছিলেন। দেখো দিল্লি থেকে, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এখান থেকে হয়। দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ জেনারেল বকত খান ছিলেন। লখনৌ থেকে বেগম হজরত মহল এবং বীরজিস কাদির আর আহমদুল্লাহ ছিলেন। কানপুর থেকে নানা সাহেব তাঁতিয়া তোপি রাও সাহেব আজমুল্লাহ খান। ঝাঁসির রানী ছিলেন লক্ষ্মীবাই। বিহার থেকে কুনওয়ার সিং, আমার সিং, জয়দাল সিং এবং হরদয়াল। আর ফরুখাবাদ থেকে ছিলেন ফজল হাসান খান। ওকে চলো নেক্সট, আসাম থেকে ছিলেন কন্দপেরেশ্বর সিং এবং মনিরাম দত্ত বড়ুয়া, মোস্ট ইম্পর্টেন্ট এই মনিরাম দত্ত বড়ুয়া। উড়িষ্যা থেকে ছিলেন সুরেন্দ্র শাহী এবং উজ্জ্বল শাহী। পরবর্তী প্রশ্ন, কে স্বেচ্ছায় প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন? কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখেছো? ঠিক যেরকমটি বিগত বছরে প্রশ্ন হয়েছে এবং তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক সেইভাবেই তৈরি, অনেক ঘেটে ফেটে এগুলো করা হয়েছে। সঠিক উত্তরটা হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম ইজ দা কারেক্ট অ্যান্সার, প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বীকার করে নেন। সাম্রাজ্য বিস্তারের বিভিন্ন নীতিগুলো আমরা একটু দেখবো যেগুলো পরীক্ষায় তোমাদের আসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে দেখবে। লর্ড ওয়েলেসলি ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতির মত অনুযায়ী যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন, তাহলে তাকে তার ভূখণ্ড ব্রিটিশ বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে এবং ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ খরচ তাকেই বহন করতে হবে। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম 1798 সালে, তারপরে মহীশূর 1799 সালে দ্বিতীয়, এবং সত্যবিলোপ নীতির প্রবর্তক কে ছিলেন? এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি। প্রথম গৃহীত রাজ্য সত্যবিলোপ নীতি সাতারা। ওকে, তোমাদের আবারও বলে দিই একটু, যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য জিকের লাস্ট মিনিট সাজেশন হিসাবে 1550 প্লাস এমসিকিউ উইথ 5000 ওয়ান লাইনার ইনফরমেশন রয়েছে, এবং এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন কমন যোগ্য ই বুক, যেটা তোমাদের পরীক্ষাতে সব থেকে বেশি কমন দেওয়ার প্রয়াস করবে। অফিসিয়াল প্রাইস রয়েছে 249 টাকা, মাত্র 89 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। এবং কমপ্লিট স্ট্যাটিক জিকের বাংলায় হাতে লেখা নোট বই যদি তুমি পেতে চাও, বইটির দাম রয়েছে 199 টাকা, মাত্র 99 টাকার বিনিময়ে বাড়িতে বসেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। কারণ পরীক্ষা সামনে রয়েছে, আমাকে পড়তে হবে ভাই। আলটিমেটলি তোমার উদ্দেশ্য যে কোনো জায়গা থেকে সঠিক সোর্স থেকে সঠিক জিনিসগুলো পড়ে পরীক্ষাতে বেশি নাম্বার অফ কোয়েশ্চেন সঠিকভাবে অ্যাটেম্প করে আমার চাকরিটা নিয়ে নেওয়া, আর তো কিছু নয়। আজকে 50 টাকা 100 টাকা 200 টাকা আমি বললাম, তুমি দেখবে এটার জন্য ভাবছো, বাট কালকে তুমি যখন চাকরিটা পেয়ে যাবে, একটা হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি যখন তুমি পাবে 40,000 50,000, তখন সেই বিষয়টা ভালো নাকি আজকে কিছু না পড়ে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করে রিল দেখা ভালো? কোনটা? 200 টাকা যদি সঠিক জায়গায় আমি ইনভেস্ট করি একটা ভালো কিছু পেতে পারি, সেটাই আমার কাছে ভালো। হাতে তো আর 10-15 দিন সময় রয়েছে রে ভাই, বেশি দিন সময় নেই। এই কটা দিন তুমি আদা জল খেয়ে লেগে যাও, এই কমন যোগ্য প্রশ্নগুলো পড়ে যাও, হয়তো হয়ে যেতেও পারে ভাগ্যে থাকলে, বা তোমার যদি আগে থেকে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে, না হওয়ার কিছু নেই। তো অবশ্যই আশা করবো প্রত্যেকে তোমার নিজের ভালোটা বুঝবে, কারণ এই বয়সে এসে আর কেউ তোমাকে বোঝাবে না। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটা হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে আমরা একটু দেখব। তিনি ইন্ডিয়ান বার্ক নামে পরিচিত ছিলেন। তিনি বেঙ্গল পত্রিকার সম্পাদক। তিনি 1876 সালে ভারত সভার প্রতিষ্ঠা করেন। দাদাভাই নওরোজি পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুলের লেখক ছিলেন তিনি, এবং গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা 1905 সালে। ওকে, হয়ে গেল পুরো। নেক্সট পরবর্তী প্রশ্ন। অনেক কোয়েশ্চেন রয়েছে এখনো, চাপ নেই, তোমাদের যেগুলো পরীক্ষায় আসবে সেই টাইপের প্রশ্ন এখানে দেওয়া আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? 1854, 1857, 1935, 1957। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা দেখবো এখানে কোন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন নীতি ইত্যাদি সম্পর্কে। দেখো, কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস এর সময় প্রতিষ্ঠিত হয় 1781 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় জোনাথন ডানকানের নেতৃত্বে 1791 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ মোস্ট ইম্পর্টেন্ট ভাই, অবশ্যই স্টার মার্ক দিয়ে দিলাম তোমাদের জন্য এখানটায়। লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার 1817 সালে। বেথুন কলেজ ইডি বেথুন 1849। কলকাতা বোম্বে মাদ্রাসে বিশ্ববিদ্যালয় যখন ভারতে মহাবিদ্রোহ হচ্ছে 1857 সালে। চুইয়ে পড়া নীতি মেকলে মিনিট 1935। উডেড ডিসপ্যাচ ম্যাগনা কাটা 1854, মানে এই উডেড ডিসপ্যাচকে ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম 1854 সালে এটা এসেছিল, এটা বলা হয়। চুইয়ে পড়া নীতি বলা হয় মেকলে মিনিট প্রতিবেদনকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে তোমাকে বলতে হবে। অবশ্যই ট্রাই করো প্রত্যেকে অ্যানসারটা করার। বলো, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের সামনে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। তোমরা দেখবে এই প্রশ্নটা অবশ্যই ডেফিনেটলি তোমাদের কিন্তু আসে। তো বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা কত সালে প্রতিষ্ঠিত হয় এখান থেকেও প্রশ্ন হয়, একটু দেখে নাও। তো অবশ্যই আত্মীয় সভা প্রথমে আসবে, ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আদি ব্রাহ্ম সমাজ, দেখবে ব্রাহ্ম সমাজ এখানে ছিল রাজা রামমোহন রায়, কিন্তু আদি ব্রাহ্ম সমাজ বলছে এখানে। আর তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। সাধারণ ব্রাহ্ম সমাজ, তাহলে ব্রাহ্ম সমাজ আমার তিনটে হয়ে গেল। শুধু ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর, সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বসু। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা তোমাদের বললাম আত্মারাম পান্ডুরাম 1867। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা 1897 সালে স্বামী বিবেকানন্দ। প্রার্থনা সমাজ এমজি রানাডে 1867। দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে 1905। চলো নেক্সট, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। আচ্ছা, পরবর্তী বিভিন্ন পত্রিকা পত্র থেকে দেওয়া হয়েছে তোমাদের। দেখো, বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্ট হিকি, দিগদর্শন সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যান, বাংলা গ্যাজেট গঙ্গা কিশোর ভট্টাচার্য, সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়, সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত, পার্থেনন ডিরোজিও, তত্ত্বাবধানী অক্ষয় কুমার দত্ত, হিন্দু পেট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট কোয়েশ্চেন আরো রয়েছে এখানটায় তোমাদের অনেকগুলো। সুরেন্দ্রনাথ ব্যানার্জির দি বেঙ্গলি, শিশির কুমার ঘোষের অমৃতবাজার, কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী মোস্ট ইম্পর্টেন্ট, বন্দে মাতরম অরবিন্দ ঘোষের, ভূপেন্দ্রনাথ দত্তের যুগান্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য সন্দেশ পত্রিকা, কাজী নজরুল ইসলামের ধূমকেতু, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা এবং বিনায়ক দামোদর সাভারকারের তলোয়ার। তাহলে কতগুলো ইনফরমেশন তুমি পাচ্ছ আমাকে বলো তো? যেখানে একটা ক্লাস হয়ে যাবে ছোট দেখে, সেখানে একটা কোশ্চেনের মাধ্যমে তুমি ইনফরমেশন ঝাট করে পেয়ে যাচ্ছ। তো তার জন্য আমি তোমাদের কাছে লাইক চাইবো, কারণ লাইকের জন্য কোনো টাকা লাগে না। তুমি আমার বই কেনো না কেনো সেটা তোমার ব্যাপার, বাট ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে দাও, এটা কিন্তু আমি তোমাকে করতে বলবো, ম্যান্ডেটরি। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ কার্যকরী করার কথা ঘোষণা করেছিলেন? প্রত্যেকেই জানো 1905 সালে, বাট ডেটটা তোমাকে জানতে হবে, এটাই তোমার ক্যালমা। সঠিক উত্তরটা হয়ে যাবে 1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকরী করার কথা ঘোষণা করেন। তাহলে এই 16ই অক্টোবর এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। ওকে, নেক্সট আমরা দেখে নেব। লর্ড কার্জন 1905 সালে 16ই অক্টোবর বাংলাকে পূর্ববঙ্গ থেকে এবং আসাম প্রদেশে বিভক্ত করতে চেয়েছিলেন। স্বদেশী বয়কট আন্দোলনের সূচনা হয় এই সময়। রবীন্দ্রনাথ ঠাকুর
রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। আমার সোনার বাংলা নামে গানটি রচনা করেছিলেন, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবং রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন সতীশ মুখার্জি ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, ভারতের রাজধানী স্থানান্তরিত হলো কলকাতা থেকে দিল্লিতে। ওকে, চলো নেক্সট। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন সেখানকার সভাপতি। নেক্সট আমরা জাতীয় কংগ্রেস সম্পর্কে একটু দেখবো। ডেফিনেটলি জাতীয় কংগ্রেস এসছে মানে মাথায়, তাকে তো ছেড়ে যাওয়ার পালা নেই ভাই। অবশ্যই অনেক ইনফরমেশন রয়েছে। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন 25শে ডিসেম্বর হয়েছিল 1885 সালে, এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি কলকাতা, এবং প্রথম মহিলা সভাপতি তোমাকে যদি প্রশ্ন করে অ্যানি বেসান্ত, যিনি কিন্তু নন ইন্ডিয়ান অর্থাৎ অভারতীয়, কলকাতা অধিবেশনে। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি দেখি আমরা, সরোজিনী নাইডু হবে কানপুর অধিবেশনে, এবং সুভাষ চন্দ্র বসু দুবার হয়েছিলেন 1938 আর 1939-এ। 1939-এ গান্ধীজির সাথে মতপার্থক্য হয়, গান্ধী মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন। এছাড়াও আরো অনেক তথ্য আমি দিয়েছি এখানে দেখো। 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। তাহলে তোমরা কি পাচ্ছ বলো এখান থেকে? তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সাথে এক্সপ্লেনেশন। যদি আমার কোশ্চেন নাও লাগে, আমার এক্সপ্লেনেশন লেগে যাবে। নেক্সট, 1906 সালে দাদাভাই নওরোজি কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। 1907 সালে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী এই দুই গোষ্ঠী বিভক্ত হয়ে যায়। 1911 সালে জনগণ মন গানটি গাওয়া হয়। 1916 সালে লখনৌ চুক্তি হয়। ওকে, আচ্ছা, 1924 সালে গান্ধীজি প্রথম এবং শেষবারের মতো জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন। 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। তো অবশ্যই তোমাদের লাইক একটা কিন্তু এখানে হওয়া দরকার। নেক্সট প্রশ্ন, গণপতি এবং শিবাজী উৎসবের প্রচলন কে করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতে প্রশ্ন এসছে, আর মিসেলেনিয়াসে আসবে না হয়, কারণ মিসেলেনিয়াসের যে পোস্ট ডব্লিউবিসিএস এর পরেই। ওকে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে গণপতি এবং শিবাজী উৎসব প্রচলন করেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আমরা দেখব। তিনি লোকমান্য উপাধি পেয়েছিলেন 1916 সালে। হোম রুল লীগের সূচনা করেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তো অর্জন করবই, এটা বলেছিলেন। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় তাকে। আচ্ছা, লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কিশোর, এটা মনে রেখো। তাহলে আমরা কি দেখলাম যে গণপতি উৎসব সামনেই রয়েছে, তাই গণপতি উৎসব শিবাজী উৎসবের প্রচলন কি করেন? বাল গঙ্গাধর তিলক। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটাকে অর্জন করবো কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। হোম রুল লীগের সূচনা করেন কে? 1916 সালে বাল গঙ্গাধর তিলক। লোকমান্য উপাধিকার বাল গঙ্গাধর তিলকের। ওকে, চলো নেক্সট। অভিনব ভারত নামে একটি বিপ্লবী সংগঠন কে প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত নামে একটি বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে বিডি সাভারকার। বিডি সাভারকার। জেলে বসে মার্সি পিটিশন কে দিয়েছিলেন? বিনায়ক দামোদর সাভারকার। অভিনব ভারত সভাকে প্রতিষ্ঠা করেন বিডি সাভারকার। এইভাবে তোমাদের কিন্তু জানতে হবে। পুরো এখানে দিয়েছে অনেকগুলো তথ্য দেখো। পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। মদনলাল ধিংড়া লর্ড কার্জনকে হত্যা করেন, এর ফলে 1909 সালে তার ফাঁসি হয় বিদেশে। লালা হরদয়াল 1913 সালে গদর পার্টির প্রতিষ্ঠাতা, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। প্রত্যেকটা পয়েন্ট, আমার প্রত্যেকটা মুখের যে কথা সেগুলো ইম্পর্টেন্ট। ভালো করে শুনবে, ভালো করে দেখবে, এবং অবশ্যই পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিয়ে যাও তুমি এখান থেকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। কমনওয়েলথ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ বর্মা, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, অ্যানি বেসান্ত। বলো সঠিক উত্তর কোনটা হবে? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাকে আমি দিয়ে দেবো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানি বেসান্ত ছিলেন কমনওয়েলথ পত্রিকার সম্পাদক। অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখবো। অ্যানি বেসান্ত তিলক হোম রুল আন্দোলনের সাথে যুক্ত হন। নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ, ইয়ং ইন্ডিয়া সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত, এবং তিলককে বলা হয় কি? একটু আগে দেখলাম ইন্ডিয়ান আনরেস্ট। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাক্টের মাধ্যমে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়? তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় 1774 সালে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল প্রথম। নেক্সট আমরা বিভিন্ন তথ্য এখান থেকে দেখব। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে দ্বৈত শাসনের অবসান ঘটে। ভারত শাসন আইন ভারতের গভর্নর জেনারেল পদটিকে ভাইসরয়ের পদে পদোন্নীত করে, এবং মর্লেমেন্টো শাসন সংস্কার আইন এসেছিল 1909 সালে। মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা কথা বলা হয়েছে এখানে। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন 1919 ডায়ারকি দ্বৈত ব্যবস্থার চালু করেছিল এই অ্যাক্ট। ভারত শাসন আইন 1935 প্রাদেশিক স্বায়ত্তশাসনে ব্যবস্থা করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলি
কে ক্রমানুসারে সাজাও, অর্থাৎ কোনটা আগে হয়েছিল এটা বলতে হবে। তো তার জন্য তোমাকে সালগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমরা একটু দেখে নেবো এখানে। গুজরাটের তো প্রথমে আমরা দেখব যে খেদা সত্যাগ্রহ, এটা হয়েছিল 1928 সালে, 1928, তাই তো? গুজরাটের খেদা, একদম না, এটা বারদৌলি হবে, সরি, এখানটায় গুজরাটের খেদা সত্যাগ্রহ এটা নয়। আচ্ছা, এটা একটু তোমরা স্কিপ করো এই জায়গাটাকে, তোমাদের বলে দিচ্ছি অবশ্যই আমি। ওকে ওকে ওকে, এখানটা আমার একটু মনে আসছে না এই মুহূর্তে। চম্পারণ সত্যাগ্রহ 1917, আহমেদাবাদ বস্ত্র কারখানা 1918, হ্যাঁ না, 1918। তাহলে কি বলছো, 2-4 দিয়ে যাবে? অবশ্যই 2-4 দিয়ে যেতে পারে। তো আমরা দেখে নেবো এখান থেকে সঠিক উত্তরটা 2-4 ডেফিনেটলি। তো প্রথমে হয়েছিল কোনটা, চম্পারণ সত্যাগ্রহ 1917, তারপরে আহমেদাবাদ বস্ত্র কারখানা 1918, তারপরে হয়েছিল তোমাদের খেদা সত্যাগ্রহ, এবং তারপরে হয়েছিল অসহযোগ আন্দোলন। তাহলে প্রত্যেকে জেনে নাও ক্রোনোলজিটা, এবং এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন। 1915 সালে 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। কারণ দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে কার সাথে যুক্ত, গান্ধীজির সাথে। চম্পারণ সত্যাগ্রহ প্রথম আইন অমান্য আন্দোলন 1917 সালে হয় বিহারের চম্পারণে 3 কাঠিয়া পদ্ধতির বিরুদ্ধে, যেটা নীল চাষের বিরুদ্ধে বলা হয়। আহমেদাবাদ বস্ত্র কারখানা ধর্মঘট 1918, 15ই মার্চ। 1918 সালে গুজরাট রাজ্যের শ্রমিকদের মজুরি 35% বৃদ্ধি করার উদ্দেশ্যে এই আন্দোলন হয়েছিল। খেদা সত্যাগ্রহ 1918 সালে হয়েছিল, বাট সেটা 22শে মার্চ, তো অবশ্যই মিল স্ট্রাইকের পরে। প্রথম অসহযোগ আন্দোলনে খেদা সত্যাগ্রহ গুজরাট রাজ্যের খেদা জেলায় গান্ধীজি 1918 সালে এই আন্দোলন করেছিলেন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কার আমলে 1919 সালে রাওলাট আইন পাস হয়? রাওলাট আইন পাস হয়েছিল লর্ড চেমসফোর্ডের আমলে। অপশন সি হবে সঠিক উত্তর, লর্ড চেমসফোর্ডের আমলে রাওলাট আইন পাস হয়েছিল। নেক্সট আমরা দেখে নেবো এখান থেকে এক্সপ্লেনেশনের সাহায্যে অনেকগুলো তথ্য। দেখো, লর্ড চেমসফোর্ড 1868 থেকে 1993 তার টেনিওর। 1916 থেকে 1921 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় এবং গভর্নরের দায়িত্বে ছিলেন তিনি, গভর্নর জেনারেল। রাওলাট আইন 1919 সালে রাওলাট কমিটির ফলাফলের উপর ভিত্তি করে 1919 সালে প্রণীত নৈরাজ্য এবং বিপ্লবী অপরাধ আইন, যা রাওলাট আইন নামে পরিচিত। তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করবে রাওলাট আইন কত সালে হয়? 1919 সালে। ওকে, আচ্ছা, লর্ড চেমসফোর্ডের অধীনে উল্লেখযোগ্য ঘটনা কি, যে লখনৌ অধিবেশনে 1916 সালে অম্বিকাচরণ মজুমদার 1916 সালে লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তাহলে লর্ড চেমসফোর্ডের অধীনে উল্লেখযোগ্য ঘটনা, লখনৌ অধিবেশন হয় 1916 সালে কংগ্রেসে। লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেস যে দুটো ভাগে ভাগ হয়েছিল, চরমপন্থী নরমপন্থী, সেখানে এসে আবার মিলিত হয়। ওকে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আগে তোমাদের অনেক তথ্য রয়েছে, এখানটা একটু দেখে নাও প্রত্যেকে। ঠিক আছে, চলো নেক্সট। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ভাইসরয় লর্ড চেমসফোর্ডের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর এনারা তাদের যে উপাধি সেগুলো কিন্তু বর্জন করেছিলেন। তো দেখো, 13 এপ্রিল 1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেইখানেই চেমসফোর্ডের মেয়াদকালে ঘটেছিল, এবং জেনারেল রেজিডেন্ট ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয় এবং প্রচুর মানুষ কিন্তু মারা যান সেখানে। এবং এই প্রতিবাদে গান্ধীজি কাইজারি হিন্দ উপাধি ফিরিয়ে দেন, তাই তো, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। এই দুটো পয়েন্ট এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেছিলেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেছিলেন? তো সঠিক উত্তর হবে চৌরি চৌরা ঘটনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা দেখে নেব অপশন বি ডেফিনেটলি। নেক্সট আমরা দেখবো এখানটা একটু ডিটেলসে। দেখো, রাওলাট আইন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও খিলাফত আন্দোলনের বিরোধিতা জানাতে 1920 সালের 1 আগস্ট আন্দোলন শুরু হয়। 1920 সালে জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে এটি অনুমোদন পায়। 1922 সালের 5ই ফেব্রুয়ারি গোরক্ষপুরের কাছে চৌরি চৌরার ঘটনায় 22 জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হন, যার জন্য গান্ধীজি 12ই ফেব্রুয়ারি 1922 সালে আন্দোলন প্রত্যাহার করে নেয় বারদৌলি থেকে। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? গো ব্যাক সাইমন আমরা বলে থাকি, 1928 সালে এসেছিল। 1928 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করা হয় কত সালে? তো এটা করা হয়েছিল 1930 সালের 26 জানুয়ারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু নেতৃত্বে সভাপতিত্ব করেন, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের 19 ডিসেম্বর 1929 সালে
লাহোর অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজের প্রস্তাব পাস হয়। 26 জানুয়ারি 1930 সার্বজনীনভাবে ঘোষণা করা হয় যে এই দিনটি কংগ্রেস পার্টি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করতে চলেছে। এবং 1929 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন একটি অস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, যাকে আরউইন ঘোষণা হিসেবে উল্লেখ করা হয়, যা ভারতকে ভবিষ্যতে ওকে। নেক্সট, ডান্ডি অভিযান শুরু হয় কত সালে? 1930 সালে হয়েছিল 12ই মার্চ। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, ডান্ডি অভিযান। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? এটা হয়েছিল হচ্ছে 1931 সালে, গান্ধী আরউইন চুক্তি। নেক্সট আমরা দেখবো 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931, 1932 পুনা চুক্তি, গান্ধী ও ডক্টর আম্বেদকরের মধ্যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড এটি প্রচলন করেছিলেন। নেক্সট, ব্যক্তিগতভাবে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন কে? সঠিক উত্তরটা হবে আচার্য বিনোবা ভাবে, ব্যক্তিগতভাবে প্রথম সত্যাগ্রহ। নেক্সট, আগস্টের আন্দোলন নামে কোন আন্দোলন পরিচিত? তো এটা হচ্ছে ভারত ছাড় আন্দোলন 1942, অপশন বি হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। নেক্সট, 1942 সালে 8ই আগস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশন চলাকালীন বোম্বেতে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন। গান্ধীজি ডাক দেন ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে। পরের দিনেই গান্ধীজি, নেহেরু এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের আরো কয়েকজন নেতা গ্রেপ্তার হন। বিশৃঙ্খল এবং অহিংস বিক্ষোভগুলি আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশে কার্যকর হয়েছিল সেই সময়। 1942 সালের মাঝামাঝি সময় জাপানি সেনারা ভারতের সীমান্তে পৌঁছেছিল। যুদ্ধের আগে ভারতের দীর্ঘমেয়াদী অবস্থার সমস্যা সমাধানের জন্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের থেকে চাপ বাড়ছিল এবং 1942 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী ভূমি সংস্কারের খসড়া ঘোষণা সম্পর্কে বিতর্কের দরকার নেই এখান থেকে। ওকে, আচ্ছা নেক্সট, এখান থেকে কতগুলো পয়েন্ট। নৌ বিদ্রোহ হয়েছিল 18 ফেব্রুয়ারি 1946 সালে তলোয়ার নামক জাহাজে, এই তিনটা পয়েন্টে ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে এবং সেখানে সদস্য ছিলেন প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। তোমাকে এখান থেকে প্রশ্ন করবে যে কে ছিলেন না বা কে ছিলেন। ওকে, জিন্নার প্রত্যক্ষ সংগ্রাম 1946 সালে 16ই আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকার 1946 সালে 2রা ডিসেম্বর, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 সালে 3রা জানুয়ারি, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্ন। আশা করছি আর কোশ্চেন নেই। ডেফিনেটলি যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করনি, ভাবছো করব কি করব না, আমার মনে হয় এই মুহূর্তে করে নেওয়াটা বেটার। শুধুমাত্র আমার বেনিফিটের জন্য নয়, ফর তোমার বেটারমেন্ট এবং তোমার ভবিষ্যতের জন্যই কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। একজন স্টুডেন্ট হিসাবে অবশ্যই তোমার কিন্তু সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা দরকার। আজকে তুমি যদি সঠিক জায়গায় তুমি একটা কিছু টাকা কাজে লাগাও, পরবর্তী ক্ষেত্রে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো হোপ ফর দ্য বেস্ট। অবশ্যই তোমরা তোমার ভালোটা বুঝবে। তোমার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাও, ক্লাস কেমন লাগলো জানিও। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট প্রত্যেকদিন কুইজ পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।